2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় ভারত থেকে কি কি ছোট প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলি নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলার সঙ্গে সঙ্গে আমি সেই প্রশ্নের উত্তর কেন হলো তার ব্যাখ্যাও করব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে একটা ধারণা হয়ে যাবে কি কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই অধ্যায় থেকে। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম কি? মাধ্যমিক 2026 সালে এসেছিল। উত্তর হবে অমরাবতী। 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠন হয়েছিল। হায়দ্রাবাদ তেলেঙ্গানারই রাজধানী হয়। তারপরে অন্ধ্রপ্রদেশ নতুন সরকারি ও প্রশাসনিক রাজধানী হিসাবে অমরাবতীকে গড়ে তোলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, কাশ্মীরে অবস্থিত হিমালয় পর্বতমালাটি কি? মাধ্যমিক 2026 সালে এসেছিল। সাইডে কোন সালে এসেছে প্রশ্নটি সেটা উল্লেখ করা আছে, নজর রাখবে। ঠিক আছে, উত্তর হবে জাস্কার। জাস্কার পর্বতশ্রেণীটি ট্রান্স হিমালয় বা 33 হিমালয়ের অংশ, যা মূলত জম্মু কাশ্মীর ও লাদাখ অঞ্চলে অবস্থিত। ধৌলাধার হিমাচল প্রদেশে আছে এবং সিঙ্গালীলা আছে পশ্চিমবঙ্গের নেপাল সীমান্তে। 3 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কি? উত্তর হবে দামোদর ভ্যালি পরিকল্পনা, অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। 1948 সালে আমেরিকার টেনেসি ভ্যালি অথরিটির আদলে স্বাধীন ভারতে প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা হিসাবে দামোদর ভ্যালি কর্পোরেশন গড়ে তোলা হয়। 4 নম্বর প্রশ্ন, ভারতে শুষ্ক গ্রীষ্মকালে যে ফসল চাষ করা হয় তাকে কি বলা হয়? উত্তর, গ্রীষ্মকালে যদি বলে তাহলে হবে খারিফ, আর যদি শীতকালে বলে তাহলে হবে রবি। ঠিক আছে, শুষ্ক গ্রীষ্মকালে বলেছে সেই কারণে হবে জাইদ ফসল, আর যদি বলতো বর্ষাকালে তাহলে হতো খারিফ ফসল, আর যদি বলতো শীতকালে তাহলে হতো রবি ফসল। বসন্ত বর্ষাকালের মধ্যবর্তী শুষ্ক গ্রীষ্মকালে মার্চ জুন মাসে যে স্বল্পমেয়াদী ফসলে চাষ হয় তাকে জাইদ ফসল বলা হয়, যেমন আউশ ধান, তরমুজ, শশা। আর বর্ষাকালে বৃষ্টির জলকে কাজে লাগিয়ে যে চাষ করা হয় সেটা হলো খারিফ। আর রবি ফসল হয় শীতকালে, জলসেচের দ্বারা হয়। খারিফ ফসলে জলসেচ লাগে না, কিন্তু রবি ফসলে জলসেচ লাগে। 5 নম্বর প্রশ্ন, ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ কি হবে? উত্তর হবে রেল ইঞ্জিন শিল্প। যেসব শিল্পে অত্যন্ত ভারী ও বিপুল পরিমাণে কাঁচামাল এবং ভারী যন্ত্রাংশ তৈরি হয় সেগুলিকে বলা হয় ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, যেমন রেল ইঞ্জিন, জাহাজ নির্মাণ ইত্যাদি হলো এর উৎকৃষ্ট উদাহরণ। 6 নম্বর প্রশ্ন, ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? উত্তর হবে ছত্রপতি শিবাজি বিমানবন্দর মুম্বাইতে অবস্থিত। মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরটির নাম ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। দিল্লিতে যেটা আছে সেই বিমানবন্দরের নাম হলো ইন্দিরা গান্ধী। আর কলকাতায় যে বিমানবন্দর আছে আন্তর্জাতিক তার নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। 7 নম্বর প্রশ্ন, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ কি? উত্তর পাইন। হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে 1600 থেকে 3000 মিটার ঠান্ডা জলবায়ুর কারণে সুচালো পাতার পাইন, ফার, দেবদারু গাছ জন্মায়, যা সরলবর্গীয় উদ্ভিদ নামে পরিচিত। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। উত্তর হবে রাগি হলো মিলেট শস্য। জোয়ার বাজরা রাগিকে যৌথভাবে মিলেট বা ক্ষুদ্র দানা শস্য বলা হয়। এগুলো বৃষ্টিপাত কম লাগে এবং কম উর্বর মাটিতে ভালো জন্মায়। 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায়? উত্তর হবে ঘুষুরিতে। 1818 সালে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস কল বা কাপড়ের কল স্থাপিত হয়েছিল। যদিও তা সফল হয়নি, পরবর্তীতে 1858 সালে বোম্বাইতে প্রথম কাপড়ের যে কল সেটা সফলভাবে বসেছিল। 10 নম্বর প্রশ্ন, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কটির নাম কি? উত্তর হবে
এইখানে অপশন অনুযায়ী NH2 হবে, কিন্তু বর্তমানে নাম হয়েছে NH19। সব থেকে ব্যস্ততম এবং প্রাচীনতম জাতীয় সড়ক ছিল, জাতীয় সড়ক এইটা। 11 নম্বর প্রশ্ন, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? আয়তন অনুসারে ক্ষুদ্র, উত্তর হবে লাক্ষাদ্বীপ। আরব সাগরে আছে, মাত্র 32 বর্গ কিমি আয়তন নিয়ে লাক্ষাদ্বীপ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। আর আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ। 12, দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি? উত্তর হবে ব্রহ্মপুত্র। তিব্বতের সাংপো নদী অরুণাচল প্রদেশে দিহং নামে প্রবেশ করেছে। এরপর আসাম উপত্যকায় তার সাথে উত্তর থেকে দিবং এবং পূর্ব থেকে লোহিত নদী মিলিত হয়ে যৌথভাবে ব্রহ্মপুত্র নাম ধারণ করেছে। 13, ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম লেখো। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল হবে প্যাংগং। আর এটা মনে রাখবে, ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ। লাদাখে অবস্থিত প্যাংগং হ্রদ হলো একটি বিখ্যাত আন্তর্জাতিক লবণাক্ত জলের হ্রদ। ডাল ও উলার হলো কাশ্মীরের মিষ্টি জলের হ্রদ। ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন, ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল কি হবে? উত্তর শিলং মালভূমি। মেঘালয়ে আছে। মেঘালয়ের চেরাপুঞ্জি ও মৌসিনরামে খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু পাহাড়ের বিপরীত দিকে অর্থাৎ উত্তর ঢালে অবস্থিত হয় শিলংয়ে বৃষ্টিপাত খুব কম হয়, তাই এটি একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল। ঠিক আছে। 15, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকার নাম কি? উত্তর হবে ব্যাসল্ট শিলা যদি বলে তাহলে হবে কৃষ্ণ মৃত্তিকা। আগ্নেয় শিলা ব্যাসল্ট ক্ষয়প্রাপ্ত হয়ে বা আবহবিকারের ফলে খনিজ সমৃদ্ধ কালো মাটির সৃষ্টি হয়, যা কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি নামে পরিচিত। এই মাটি তুলো চাষের জন্য ভালো। 16 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায়? উত্তর হবে নাগপুরে অবস্থিত। মহারাষ্ট্রের নাগপুরে ভারতের কেন্দ্রীয় তুলা বা কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত। কটকে ধানের এবং লখনৌতে আখের গবেষণাগার রয়েছে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার বললাম, তার সঙ্গে সঙ্গে কটকে ধানের এবং লখনৌতে আখের গবেষণাগারও বলে দিলাম। তার সঙ্গে সঙ্গে আরো শুনে নাও যে চায়ের গবেষণাগার আছে অসমের জোরহাটে। 17, বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ কি হবে? উত্তর কাগজ শিল্প। কাগজ শিল্পের প্রধান কাঁচামাল হলো বাঁশ, নরম কাঠ ও ঘাস, যা বনভূমি থেকে আসে, তাই কাগজ শিল্প একটি সম্পূর্ণ বনজ ভিত্তিক শিল্প। 18 নম্বর প্রশ্ন, ভারতের ডেট্রয়েট বলে পরিচিত কোন শহর? উত্তর চেন্নাই। আমেরিকার বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাণ কেন্দ্র ডেট্রয়েটের মতো ভারতের চেন্নাই ও তার আশেপাশে অঞ্চলে দেশের বৃহত্তম গাড়ি উৎপাদন শিল্প গড়ে ওঠায় একে ভারতের ডেট্রয়েট বলা হয়। 19, বর্তমান ভারতে অঙ্গরাজ্যের মোট সংখ্যা কতগুলি? উত্তর 28টি হলো অঙ্গরাজ্য আছে। 2019 সালে জম্মু কাশ্মীর রাজ্যটি ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর পরিণত হওয়ায় ভারতে মোট অঙ্গরাজ্যের সংখ্যা কটা আছে? 29 থেকে কমে হয় 28টি, অর্থাৎ জম্মু এবং কাশ্মীর একত্রে একটা রাজ্য ছিল, সেটা যেহেতু ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যায় তাই রাজ্য সংখ্যা কমে 28 হয়েছে। আর ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে 8টি ইউনিয়ন টেরিটরি, আর 28টি হলো স্টেট বা রাজ্য। 20 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি কি? ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হলো লাদাখ মালভূমি। ঠিক আছে, হিমালয় কারাকোরাম পর্বতের মাঝে অবস্থিত এটি ভারতের সর্বোচ্চ পর্বতবেষ্টিত মালভূমি। এটি একটি শীতল মরুভূমিও বটে, অর্থাৎ প্রচন্ড ঠান্ডা বলে এটাকে শীতল মরুভূমি বলা হয়, কারণ এখানে কোনো রকম ভাবে কোনো গাছ তেমন জন্মায় না, সেই কারণে বলছে মরুভূমি। গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত। উত্তর দেবপ্রয়াগে মিলিত হয়েছে। উত্তরপ্রদেশে এলাহাবাদে বর্তমানের নাম কি? প্রয়াগরাজ। ভারতের দুই প্রধান নদী গঙ্গা ও যমুনা পবিত্র মিলন বা সঙ্গম ঘটেছে। দেবপ্রয়াগের অলকানন্দা ভাগীরথী মিলিত হয়েছে। 22, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে, তা কি? পশ্চিমা ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাত হয়, মনে রাখবে এখানে
বৃষ্টিপাত হয় প্লাস তুষারপাত হয় সেটা হবে জম্মু এবং কাশ্মীর। জম্মু কাশ্মীরে মেনলি তুষারপাত হয়, আর পাঞ্জাব হরিয়ানায় মেনলি হয় বৃষ্টিপাত। আর এই পাঞ্জাব হরিয়ানায় যে পশ্চিমা ঝঞ্ঝার জন্য বৃষ্টিপাত হচ্ছে সেটা অনেকটা রবি ফসলে সাহায্য করে, এটাও মনে রাখবে। ঠিক আছে, তাই শীতকালে এই পশ্চিমা ঝঞ্ঝা আসে ভূমধ্যসাগর থেকে। এই দুর্বল ঘূর্ণবাতের ফলে পশ্চিমা ঝঞ্ঝার কারণে ভারতের উত্তর পশ্চিম অংশে বিশেষ করে জম্মু কাশ্মীরে, পাঞ্জাব ও হরিয়ানায় বৃষ্টি ও পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়। 23, ভারতের কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি? উত্তর হবে কর্ণাটক। একমাত্র ভারতের কর্ণাটকে ভালো করে কফি হয়। প্রায় 70% একা কর্ণাটক রাজ্য কফি উৎপাদন করে। কর্ণাটকের চিকমাগালুর ভারতের কফি চাষের প্রধান কেন্দ্র, আর এই কর্ণাটকের চিকমাগালুরই হলো ভারতের কফি গবেষণা কেন্দ্র। এর পরের প্রশ্ন, ভারতে বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা নাম কি? উত্তর হবে টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট বা টিসকো। 1970 সালে জামশেদজি টাটা কর্তৃক ঝাড়খণ্ডের জামশেদপুরে প্রতিষ্ঠিত টিসকো বর্তমানে টাটা স্টিল ভারতের বৃহত্তম বেসরকারি ও প্রথম সফল লৌহ ইস্পাত কারখানা। বাকি যা আছে সবই বেসরকারি নয়, এগুলো সবকটাই কি সরকারি। ঠিক আছে, শুধুমাত্র টাটা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টই বেসরকারি। 25 নম্বর প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে কে পৃথক করা হয়েছে যা থেকে? উত্তর জম্মু কাশ্মীর থেকে। 5 আগস্ট 2009-19 সালে ভারত সরকার জম্মু কাশ্মীরের রাজ্যের বিশেষ মর্যাদা রদ করে এবং জম্মু কাশ্মীরকে পুনর্গঠন আইনের মাধ্যমে লাদাখকে জম্মু কাশ্মীর থেকে আলাদা করে একটি স্বতন্ত্র কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে। তাই জম্মু এবং কাশ্মীর দুটোই কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে। ঠিক আছে, এরপরে 26 নম্বর প্রশ্ন, শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে কি বলে? উত্তর দুন বলে। বহিস্থ হিমালয় বা শিবালিক এবং হিমাচল বা অব হিমালয়ের মধ্যবর্তী অনুদৈর্ঘ্য উপত্যকাগুলিকে স্থানীয় ভাষায় দুন বলা হয়, যেমন দেরাদুন। 27 নম্বর প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো? উত্তর ভাকরা নাঙ্গাল। শতুদ্র নদীতে আছে ভাকরা এবং নাঙ্গাল দুটো বাঁধ, যেটা সর্ববৃহৎ নদী পরিকল্পনা। পাঞ্জাব ও হিমাচল প্রদেশের সতলুজ বা শতুদ্র নদীতে ওপর নির্মিত সর্ববৃহৎ তথা ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা। 28 নম্বর প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ প্রথম কোথায় দেখা যায়? কেরালাতে। মূল ভূখণ্ডের ভারতের কেরালাতে প্রথম মৌসুমী বায়ু প্রবেশ করে তখন এই মৌসুমী বায়ু প্রথম আঘাত হানে পশ্চিমঘাট পর্বতের কাছাকাছি জায়গায়, আর সেখানে বজ্রবিদ্যুৎ সহ আকস্মিক প্রচন্ড বৃষ্টিপাত ঘটায়। একেই মৌসুমী বিস্ফোরণ বলা হয়। 29, যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ হিসাবে। ঠিক আছে, যেখানে 4 মাস শুষ্ক থাকে সেখানেই। যেমন চন্দন হলো ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যের উদ্ভিদ, যা মূলত দক্ষিণ ভারতের কর্ণাটক ও তামিলনাড়ুর শুষ্ক ও পর্ণমোচী বনাঞ্চলে বেশি দেখা যায়। 30 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত কোথায়? উত্তর চিকমাগালুরে। কর্ণাটক রাজ্যের চিকমাগালুর জেলায় বালেহন্নুর ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার আছে। ঠিক আছে, জোরহাটে চায়ের গবেষণাগার রয়েছে। 31, পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র কোথায় আছে? পশ্চিমবঙ্গের সেক্টর 5 এবং সল্ট লেক। সেক্টর 5 রাজারহাট এবং সল্ট লেক। কলকাতা সল্ট লেক সেক্টর 5 পশ্চিমবঙ্গের বৃহত্তম এবং সবচেয়ে উন্নত তথ্য প্রযুক্তি বা ইনফরমেশনাল টেকনোলজি হাব। 32 নম্বর প্রশ্ন, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা কত হওয়া উচিত? উত্তর 5,000 জন হওয়া উচিত। ভারতীয় আদমশুমারি নিয়ম অনুযায়ী কোনো জনবসতিকে পৌরসভা বা শহর হিসাবে স্বীকৃতি পেতে হলে সেখানে ন্যূনতম 5,000 জন বাসিন্দা থাকতে হবে।
এবং জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে অন্তত 400 জন হতে হবে। 33 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্দর শহর কোনটি? উত্তর মুম্বাই। মুম্বাই হলো ভারতের বৃহত্তম স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর এবং ভারতের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার বা বৃহত্তম বন্দর বলা হয়। 34 নম্বর প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যবর্তী হ্রদটির নাম কি? উত্তর কোলেরু হ্রদ। অন্ধ্রপ্রদেশে গোদাবরী কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যবর্তী নিচু অংশে অবস্থিত কোলেরু ভারতের একটি অন্যতম প্রধান বড় মিষ্টি জলের হ্রদ। চিল্কা ও পুলিকট হলো লেগুন বা উপহ্রদ। 35, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে? উত্তর কূপ ও নলকূপ পদ্ধতিতে ভারতে সব থেকে বেশি জলসেচ করা হয়। ভারতে মোট সেচ সেবিত এলাকার প্রায় 60% বেশি জমিতে কূপ ও নলকূপের পদ্ধতির মাধ্যমে মাটির তলা থেকে জল তুলে চাষ করা হয়। বিশেষ করে উত্তর ভারতে এর প্রচলন সবচেয়ে বেশি। 36 নম্বর প্রশ্ন, ভারতে পশ্চিমা ঝঞ্ঝা দেখা যায় যে সময় তা হলো শীতকালে। এর জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের শীতকালীন সময়ে ভূমধ্যসাগরীয় আর্দ্রবায়ুতে ভারতে প্রবেশ করে এবং উত্তর পশ্চিমে যে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাত ঘটায় তাকেই কি বলা হয়? পশ্চিমা ঝঞ্ঝা বলা হয়। এই পশ্চিমা ঝঞ্ঝার জন্য আমি আগেই বলেছি জম্মু কাশ্মীরে তুষারপাত হয় আর পাঞ্জাব হরিয়ানায় বৃষ্টি হয়। 37, সামুদ্রিক নোনা বাতাস প্রয়োজন কোন চাষে? ইক্ষু চাষে। এই সামুদ্রিক নোনা বাতাস পেলে আখের যে সুক্রোজ বা মিষ্টির পরিমাণ সেটা বৃদ্ধি পায়। এই কারণে দক্ষিণ ভারতে আখের ফলন ভালো হয়। 38 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের যেখানে পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি অবস্থিত সেটি কি? উত্তর হলদিয়া। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পশ্চিমবঙ্গের প্রধান ও বৃহত্তম পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র, যা হলদি ও হুগলি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে। 39 নম্বর প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি কি ছিল? প্রধান ভিত্তি ছিল ভাষা। 1956 সালে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ অনুযায়ী ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য সীমা নতুন করে বিন্যাস করা হয়। এই নিয়মে ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ। 40, গঙ্গা নদীর উৎস কি? গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহ। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথী নদী নামে গঙ্গার উৎপত্তি হয়েছে। 41 নম্বর, হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম যে রাজ্য? উত্তর হবে পাঞ্জাব। মোট ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম হলেও আধুনিক উন্নত সেচ ও প্রযুক্তির কারণে হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব ভারতের প্রথম স্থান লাভ করেছে। 42, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের নাম কি? সব থেকে লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল কি লাগে? আকরিক লোহাও লাগে, কয়লাও লাগে, ম্যাঙ্গানিজও লাগে, তাই উত্তর হবে উপরের সবগুলি। লৌহ ইস্পাত শিল্প একটি কাঁচামাল নির্ভর ভারী শিল্প। লৌহ গলাতে আকরিক লোহা জ্বালানি হিসাবে কোক কয়লা এবং লোহাকে ইস্পাতে রূপান্তর শক্ত করতে ম্যাঙ্গানিজ ও চুনাপাথর সবকটি অপরিহার্য। 43, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কতগুলি? উত্তর 53টি। 2011 সালে আদমশুমারি অনুযায়ী চূড়ান্ত যে রিপোর্ট দেওয়া হয়েছে 10 লক্ষের জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলকে আমরা মহানগর বলি। এর সংখ্যাকে বলা হয় কি? 53। এর সংখ্যা ছিল 53। আর যদি বলে অতি মহানগর তাহলে হবে 8টি। 8টি অতি মহানগরের মধ্যে কি কি আছে? দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, পুনে, কলকাতা, ঠিক আছে, আর বেঙ্গালুরু। এই 8টি হলো ভারতের অতি মহানগর, যার জনসংখ্যা 50 লক্ষের বেশি। ঠিক আছে, 50 লক্ষের বেশি। 44, তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে রাজ্য ভেঙে, সেটি কি? উত্তর অন্ধ্রপ্রদেশ। দীর্ঘ আন্দোলনের পর 2রা জুন 2014 তারিখে অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর পশ্চিম অংশ পৃথক হয়ে ভারতের 29তম রাজ্য হিসাবে তেলেঙ্গানা আত্মপ্রকাশ করেছিল। 45, শিবালিক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র নুড়ি পাথর নিয়ে গঠিত সমভূমিকে কি বলা হয়? উত্তর হবে ভাবর বলা হয়। শিবালিক পাহাড়ের পাদদেশে অঞ্চলে নদী বয়ে আনা নুড়ি কাকর
পাথর জমে যে সছিদ্র অনুর্বর সমভূমি তৈরি হয়েছে তাকে ভাবর বলে। এখানে সে ছোট ছোট নদীগুলি মাটির নিচে অদৃশ্য হয়ে যায়। 46, যে অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় সেটি হবে কোথায়? পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচন্ড বৃষ্টিপাত হয় বলে সেখানে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। অতিরিক্ত বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রাযুক্ত অঞ্চলে ল্যাটেরাইট মাটি তৈরি হয়। পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাতের ফলে ভৌত প্রক্রিয়ার ওপরে সিলিকা ধুয়ে গিয়ে লোহা অ্যালুমিনিয়াম সমৃদ্ধ ল্যাটেরাইট মাটির সৃষ্টি হয়। 47 নম্বর প্রশ্ন, গম এক ধরনের কি ধরনের ফসল? উত্তর, রবি ফসল। শীতকালে চাষ করা হয় অল্প জলসেচের দ্বারা। শীতকালের শুরুতে অক্টোবর নভেম্বরে যে ফসলে চাষ শুরু হয় এবং বসন্তের শেষে কাটা হয় তাকে রবি শস্য বলে। গম একটি প্রধান শীতকালীন রবি শস্য। 48 নম্বর প্রশ্ন, প্রস্তাবিত দ্রুতগামী জাতীয় সড়ক যা উত্তরের শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করেছে বা করবে সেই রাস্তাকে বলা হয় কি? উত্তর দক্ষিণ করিডর। ঠিক আছে, উত্তর দক্ষিণ করিডর হলো উত্তর আর দক্ষিণের যে জায়গা কন্যাকুমারী এবং শ্রীনগরকে যোগ করেছে। ভারতের বৃহত্তম সড়ক পরিকাঠামোর অংশ হিসাবে জম্মু কাশ্মীর শ্রীনগর থেকে তামিলনাড়ুর কন্যাকুমারীকে সংযোগকারী 4000 কিমি দীর্ঘ পথটিকে উত্তর দক্ষিণ করিডর বলা হয়। এটি মূলত বর্তমানে NH-44 ভারতের বৃহত্তম জাতীয় সড়ক। 49, ভারতের নবীনতম রাজ্যটির নাম কি? উত্তর হবে তেলেঙ্গানা। নবীনতমও দিতে পারে বা বলতে পারে কনিষ্ঠতম। কনিষ্ঠতম রাজ্যের নাম। আর যদি কেন্দ্রশাসিত অঞ্চল বলে তাহলে হবে জম্মু এবং কাশ্মীর। ঠিক আছে, আর লাদাখ। যদি নবীনতম বলে তাহলে নবীনতম হিসাবে লাদাখ মনে রাখবে, রাজ্য হিসাবে তেলেঙ্গানা মনে রাখবে। 50 নম্বর প্রশ্ন, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে ধূলির ঝড় হয় তার নাম কি? উত্তর, আধি। মে জুন মাসে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা বিকেলের দিকে তীব্র ধূলির ঝড় সৃষ্টি হয় এবং চারিদিকে অন্ধকার করে দেয়। তাকে স্থানীয় ভাষায় আধি বলা হয়। আর গ্রীষ্মের গরম বাতাসকে লু বলে। 51, মৃত্তিকা সংরক্ষণের জন্য ভারতে যে পদ্ধতি প্রয়োগ করা হয়? উত্তর হবে ফালি চাষ। বাদবাকি সবকটা মৃত্তিকা ক্ষয়ের জন্য দায়ী। পাহাড়ের ঢালে ক্ষয়প্রবণ অঞ্চলে মাটির সমোন্নতি রেখা বরাবর আড়াআড়ি ফালি বা স্ট্রিপ করে চাষ করলে জলের গতি বাধা পায়। একে ফালি চাষ বলে, যা মাটি ক্ষয় রোধে বড় অস্ত্র। এছাড়া যে ঝুম চাষ আর অতিরিক্ত পশুচারণ সেগুলো কিন্তু মৃত্তিকা ক্ষয় করে। এরপরে ধাপ চাষ হবে, তারপরে সমোন্নতি রেখা চাষ, এগুলো সবই মৃত্তিকা সংরক্ষণের উপায়। 52 নম্বর প্রশ্ন, জোয়ার উৎপাদনে যে রাজ্যটি ভারতে প্রথম স্থান অধিকার করে সেটা কি হবে? মহারাষ্ট্র। মিলেট বা মোটা দানা শস্য জোয়ার উৎপাদনে শুষ্ক ও কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে রাজ্য মহারাষ্ট্র ভারতে প্রথম স্থান অধিকার করছে। 53, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয়। আমেরিকার ক্যালিফোর্নিয়ার বিখ্যাত তথ্য প্রযুক্তি কেন্দ্র সিলিকন ভ্যালির মতো ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে দেশের বৃহত্তম তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক শিল্প গড়ে ওঠায় একে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। 54, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটির নাম কি? NH-44। ঠিক আছে, বর্তমানে NH-7 এর নাম হয়েছে 44। ঠিক আছে, পুরনো নম্বর অনুযায়ী 7 কিন্তু বর্তমানে হয়েছে NH-44। ঠিক আছে, বর্তমানে কি হয়েছে? শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। 55, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে রক্ষরেখা বিস্তৃত হয়েছে তার নাম কি? কর্কট ক্রান্তি রেখা। ভারতের কতগুলো রাজ্যকে ওপর দিয়ে গেছে? কতগুলি রাজ্যের ওপর দিয়ে? 8টি রাজ্য। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম এর ওপর দিয়ে বিস্তৃত হয়ে ভারতকে উত্তর দক্ষিণ দুটি জলবায়ু অঞ্চলে ভাগ করেছে। এরপরে আমরা দেখব শুদ্ধ অশুদ্ধর প্রশ্ন। ঠিক আছে, যে ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হলো গোয়া, অশুদ্ধ হবে। 2011 অনুসারে সব থেকে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম কি? সিকিম। ঠিক আছে, গোয়া হলো আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য, জনসংখ্যায় নয়। 57 নম্বর প্রশ্ন, উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে, শুদ্ধ হবে। ঠিক আছে,
সমুদ্রের জোয়ারের নোনা জলে এই ম্যানগ্রোভ উদ্ভিদ গড়ে ওঠে, যার শ্বাসমূল ও ঠেসমূল আছে। 58 নম্বর প্রশ্ন, হিমালয়ের পাদদেশে যে নুড়ি বালি ও পলি গঠিত সমভূমি তাকে বলা হয় বেট। অশুদ্ধ। বেট হলো পাঞ্জাবে নতুন পলিমাটিকে বলা হয়, কিন্তু হিমালয়ে এই নুড়ি বালি পলিগঠিত সমভূমিকে বলা হয় কি? ভাবর। ঠিক আছে। 59, নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়। শুদ্ধ হবে, কারণ নদী যে সমস্ত জায়গা থেকে জল সংগ্রহ করে, মূল নদীর জল সংগ্রহের এলাকাকে বলা হয় কি? ধারণ অববাহিকা বা ক্যাচমেন্ট এরিয়া। ঠিক আছে। এরপরে 60 নম্বর প্রশ্ন, হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা। অশুদ্ধ। গরান গোলপাতা হলো ম্যানগ্রোভ উদ্ভিদ। ঠিক আছে, হিমালয়ের উদ্ভিদ নয়। গরান ও গোলপাতা হলো উপকূলের সুন্দরবনের লোনা জলের ম্যানগ্রোভ উদ্ভিদ। হিমালয়ের প্রধান উদ্ভিদ হলো পাইন, ফার, দেবদারু, রডোডেন্ড্রন ইত্যাদি। 61, গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। অশুদ্ধ। ভারতে নর্মদা, তাপ্তি নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, আর গোদাবরী একটি সাধারণত পূর্ব বাহিনী নদী যা বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে পড়েছে। 62, ভারতের বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যের নাম কি? কেরালা দিয়েছে, কিন্তু না, তামিলনাড়ু। অগ্রণী রাজ্য কি? তামিলনাড়ু, তাই এটা অশুদ্ধ হবে। 63, শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। না, ভারতের সঙ্গে শ্রীলঙ্কার যে সীমানা, সেইখানে একটা জলভাগ আছে, মানে সমুদ্র আছে, সংকীর্ণ সমুদ্র পথ দ্বারা বিচ্ছিন্ন, তার নাম কি? পক প্রণালী। পক প্রণালী দ্বারা ভারত আর শ্রীলঙ্কা আলাদা। ঠিক আছে। কি উপসাগর আছে? মান্নার উপসাগর আছে। 64, ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। অশুদ্ধ। আরাবল্লী হলো প্রাচীন ভঙ্গিল পর্বত, যা বর্তমানে ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বতে পরিণত হয়েছে, আর হিমালয় হলো নবীন ভঙ্গিল পর্বত। 65, বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর। অশুদ্ধ। গুজরাটের কান্ডালা, বর্তমানে নাম দীনদয়াল বন্দর, হলো ভারতের প্রথম ও প্রধান শুল্কমুক্ত বা করমুক্ত বন্দর। বিশাখাপত্তনম হলো ভারতের গভীরতম এবং ল্যান্ডলক বন্দর, অর্থাৎ চারপাশের কি আছে? স্থলভাগই আছে, আর এটা পূর্ব উপকূলের একটা বন্দর। 66, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার আছে। শুদ্ধ। হ্যাঁ, উত্তরাখণ্ডে দেরাদুনেই ভারতের বন গবেষণা কেন্দ্র আছে। 67, ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প। এটাও শুদ্ধ হবে। 68, শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি বালি গঠিত মৃত্তিকাকে বেট বলে। এটা অশুদ্ধ। ঠিক আছে। নুড়ি বালি গঠিত ভূমিকে বলা হয় ভাবর, আর তার নিচে স্যাঁতস্যাঁতে ভূমিকে বলা হয় তরাই, আর বেট হলো পাঞ্জাবের নবীন পলিমাটি। 69, ভারতের উচ্চভূমিতে উচ্চতম মালভূমি হলো দাক্ষিণাত্যে লাভা মালভূমি। না, অশুদ্ধ। ভারতের উচ্চতম মালভূমির নাম কি? লাদাখ মালভূমি। ঠিক আছে। 70, গঙ্গা সমভূমির প্রাচীন পলিমাটি অংশ ভাঙর নামে পরিচিত। শুদ্ধ। প্রাচীন পলিমাটির নাম ভাঙর, আর একটু চটচটে অনুর্বর হয় এটি, আর নবীন পলিমাটিকে বলা হয় খাদার। 71 প্রশ্ন, বিশাখাপত্তনম ভারতের একমাত্র করমুক্ত বন্দর। অশুদ্ধ। বিশাখাপত্তনম করমুক্ত বন্দর নয়, গুজরাটে কান্ডালা হলো করমুক্ত বন্দর। 72, ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায় বিহার এবং ছত্তিশগড় রাজ্যে। অশুদ্ধ। বিহার এবং ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় পর্ণমোচী বা পাতাঝরা অরণ্য দেখা যায়, চিরহরিৎ অরণ্য দেখা যায় না। আর ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায় আন্দামানে, পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে, উত্তর পূর্ব ভারতে। ঠিক আছে, অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে। এরপরে 73 প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পকে ভারতের আধুনিক শিল্পদানব বলা হয়। এটাও শুদ্ধ হবে। পেট্রোরসায়ন শিল্পের উৎপাদিত পণ্যের উপর নির্ভর করে প্লাস্টিক, কৃত্রিম রাবার, ওষুধ সহ শত শত অনুসারী শিল্প গড়ে ওঠে, এবং দ্রুত প্রসারের কারণে একে আধুনিক শিল্পদানব বলা হয় বা সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়। 74, সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্যটির নাম কি? নাম হলো পশ্চিমবঙ্গ। না, সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হলো বিহার। ঠিক আছে, বিহারে প্রতি বর্গ কিমিতে 1106 জন থাকে, আর পশ্চিমবঙ্গ থাকে 1028 জন।
75, ভারতে সর্বাধিক ধান চাষ করা হয় শীতকালে রবি শস্য হিসাবে। অশুদ্ধ, ভারতে সর্বাধিক ধান চাষ করা হয় বর্ষাকালের শুরুতে মৌসুমী বায়ুর আগমনে খারিফ শস্য হিসাবে। শীতকালীন ধান তুলনামূলক কম জমিতে সেচের সাহায্যে করা হয়। 76, সর্দার সরোবর প্রকল্প গোদাবরী নদীর ওপর নির্মাণ করা হয়েছে। উত্তর অশুদ্ধ হবে, সর্দার সরোবর বহুমুখী নদী পরিকল্পনাটি গুজরাটের নর্মদা নদীর ওপর নির্মাণ করা হয়েছে, গোদাবরী নদীর ওপর নয়। ঠিক আছে। 77 নম্বর প্রশ্ন, আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে কি বলা হয়? মনে রাখবে বাগার বলা হয়, বাগার। ঠিক আছে, এখানে মনে রাখবে বাগার বলা হয়। এই ব্যাখ্যাটা ভুল হয়েছে, মনে রাখবে বাগার বলা হয়। ঠিক আছে। আর মরুস্থলী বলতে বোঝায় আরাবল্লী পর্বতের একেবারে পশ্চিমে যেখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই, শুষ্ক রুক্ষ উদ্ভিদ ও প্রাণহীন অঞ্চল, তখন সেটা যদি বলতো তাহলে হতো মরুস্থলী। ঠিক আছে। বেশ। 78, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় হয় তাকে কি বলা হয়? আঁধি বলা হয়। 79, ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল। উত্তর হবে পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রের প্রধান কাঁচামাল হলো ন্যাপথা। 80 নম্বর প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দে অনুসারে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হবে অরুণাচল প্রদেশ। আর যদি বলতো সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ রাজ্য তাহলে হতো বিহার। ঠিক আছে। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? কয়াল বলা হয়। আর সব থেকে বৃহত্তম কয়ালের নাম কি? ভেম্বানাদ কয়াল। জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একসাথে কি বলা হয়? মিলেট বলা হয়। এগুলো গরিবের খাবার এরকম হিসাবে মনে রাখবে। আর এটা শুষ্ক অঞ্চলেও হয়। পুষ্টিগুণ খুবই ভালো। এখন অনেক ধনী মানুষরাও অনেক দাম দিয়ে কিনে এই জোয়ার বাজরা রাগি খাবার হিসাবে গ্রহণ করছে, কিন্তু আগে বেশিরভাগই গরিব মানুষরাই খেত। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। আনাইমুদি হলো আন্নামালাই পর্বতের আনাইমুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে। আর পশ্চিমঘাট পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গ এটাই। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? দিহং। ঠিক আছে, দিহং নামে পরিচিত। এই ব্রহ্মপুত্র নদীর অনেকগুলো নাম আছে। তিব্বতে এর নাম সাংপো। চীনে যখন প্রবেশ করেছে তখন নাম হয়েছে ইয়ং পিয়ং। ইয়ং পিয়ং চীনে। আর যখন আসামে প্রবেশ করেছে, যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে তখন নাম হয়েছে দিহং। আসামে প্রবেশ করেছে নাম হয়েছে ব্রহ্মপুত্র। বাংলাদেশে প্রবেশ করেছে নাম হয়েছে যমুনা। আর বাংলাদেশের এই ব্রহ্মপুত্র বা যমুনা নদী সঙ্গে পদ্মা নদী মিলিত হয়ে নাম হয়েছে মেঘনা। মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর এটা বাঁক নিয়েছে কোথায়? নামচা বারোয়া সিংহের কাছে। 85, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট যে ধূলিঝড় তাকে কি বলা হয়? আঁধি বলা হয়। এটি গ্রীষ্মকালীন একটি স্থানীয় ধূলিঝড় যা তাপমাত্রা সাময়িকভাবে কমিয়ে দেয়। 86, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। উত্তর হবে লবণাক্ত পর্দামাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। 87, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত। খনিজ তেল শোধনের জন্য জামনগর বিখ্যাত। ঠিক আছে, গুজরাটের জামনগর পৃথিবীর বৃহত্তম খনিজ তেল শোধনাগার। 88, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি? NH-44। জম্মু কাশ্মীর শ্রীনগর থেকে শুরু করে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত 3745 কিমি দীর্ঘ এই ন্যাশনাল হাইওয়ে হলো বর্তমান ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। ঠিক আছে, পুরনো নাম কি ছিল? NH-7। 89, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? কন্যাকুমারী বা কুমারিকা অন্তরীপ, কেপ কমোরিন। আর যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম তাহলে নাম হবে ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, সমগ্র ভারতের দক্ষিণতম বিন্দু আন্দামানের ইন্দিরা পয়েন্ট। 90, ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর। উত্তর হবে মুম্বাই। আদমশুমারি অনুযায়ী মহানগরগুলির মধ্যে সব থেকে বড় হলো মুম্বাই জনসংখ্যার দিক থেকে। 91, ক্রান্তীয় পূবালী জেট বায়ু ড্যাশ বায়ুকে আসতে বাধা দেয়। উত্তর হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে আসতে বাধা দেয়।
তিব্বতের মালভূমির অতিরিক্ত উত্তাপের ফলে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে যে পূবালী জেট বায়ু সৃষ্টি হয় তা ভারতের নিম্ন বায়ুমণ্ডলে দক্ষিণ পশ্চিম বায়ুকে দ্রুত মূল ভূখণ্ডে টেনে আনতে সাহায্য করে। কি বায়ু? পূবালী জেট বায়ু। কিন্তু পশ্চিমা জেট বায়ু ভারতে আসতে বাধা দেয়, আর ক্রান্তীয় পূবালী জেট বায়ু ভারতে আসতে বাধ্য করে। ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছে বলতে, যে বাধা দেয় নয়, বাধ্য করে। ঠিক আছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে আসতে বাধ্য করে ক্রান্তীয় পূবালী জেট বায়ু, আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে আসতে বাধা দেয় পশ্চিমা জেট বায়ু। পশ্চিমা জেট বায়ু ভারতে শীতকালে প্রবাহিত হয়। ঠিক আছে, ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ? উত্তর শিলং শৃঙ্গ হলো মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে আমরা এক কথায় উত্তর দেখব। 2011 খ্রিস্টাব্দে শূন্যস্থান পূরণ আছে কিছু। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। সব থেকে সাক্ষরতম রাজ্য নাম হলো কেরালা। ঠিক আছে, আর বিহার হলো সব থেকে কম স্বাক্ষরযুক্ত রাজ্য। আর পুরুষদের সাক্ষরতা হলো 82.14, আর মহিলাদের সাক্ষরতা হলো 65.46%। 94, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তর হবে কোয়েম্বাটোর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। আর উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে, আর ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হলো কোয়েম্বাটোর। 95, ভারতের ড্যাশ রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক? কেরালা, একটু আগেই বললাম। ঠিক আছে, এবার একটি বা দুটি বাক্যে উত্তর দিতে হবে। ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম কি? কূপ ও নলকূপ পদ্ধতি। ঠিক আছে, উত্তর ভারতে সব থেকে বেশি করে কূপ ও নলকূপ পদ্ধতিতে জলসেচ করা হয়, আর দক্ষিণ ভারতে করা হয় কোন পদ্ধতিতে? জল সংরক্ষণ করে। কোন একটা পুকুর, বড় পুকুর কেটে জল সংরক্ষণ করে, কারণ সেখানে কঠিন শিলা দ্বারা তৈরি বলে সেখানে নলকূপ বা কূপ খনন করা যায় না। 97, ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? উত্তর তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু বঙ্গোপসাগর উপর দিয়ে যায় তখন জলীয় বাষ্প কিছুটা সংগ্রহ করে, যার ফলে তামিলনাড়ু করমণ্ডল উপকূলে আছড়ে পড়ে শরৎ ও শীতকালে বৃষ্টিপাত ঘটে, আর যখন বর্ষাকাল হয় তখন কিছুটা বৃষ্টিপাত হয়। ইন্টারনেটের ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? দ্বিতীয় স্থান। চীনের পরে ইন্টারনেট ব্যবহারকারী এবং ডেটা খরচের দিক থেকে ভারতের বর্তমানে দ্বিতীয় বৃহত্তম দেশ। 99, উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? রাইস বা ধানের। 100 নম্বর প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? 10 লক্ষের বেশি। প্রায় 53টি মহানগর ভারতে 2011 সাল অনুসারে ছিল। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ঝিলাম নদী কোন নদীর উপনদী? উত্তর সিন্ধু নদীর উপনদী। এর আরো উপনদী আছে, নাম কি? শতদ্র, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা। আর ইংরেজিতে যদি বলি, ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, সাতলুজ। 102, ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? ঝুম চাষের জন্য। ঝুম চাষ আদিবাসী মানুষরা, উপজাতি মানুষরা জঙ্গল পুড়িয়ে কেটে সাপ করে এই চাষটা করে। 103, কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কি? মালনাদ। মালনাদ হলো ব্যবচ্ছিন্ন মালভূমি, আর পূর্ব দিকে যে সমপ্রায় অংশ আছে তাকে বলা হয় কি? ময়দান। মালনাদ কথার অর্থ কি? পাহাড়ের দেশ। 104 নম্বর প্রশ্ন, কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল? আমফান। ঠিক আছে। 105, শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? উত্তর হবে সুন্দরী এবং গরান অর্থাৎ ম্যানগ্রোভ বা লবণাম্ব উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, কারণ তাদের যে গোড়ার অংশ সেটা সারাদিন সমুদ্রের জলের নিচে থাকার কারণে বেশিরভাগ সময় তাই শ্বাসমূল তৈরি হয়েছে তাদের। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহন কোন পরিবহনের মাধ্যমে খুব উপযোগী? উত্তর হবে নলপথ বা পাইপ লাইন। 107, গাঙ্গেয় সমভূমি নবীন পলিমাটিকে কি বলা হয়? খাদার বলা হয়। আর প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙ্গার। আর পাঞ্জাবে একে বলা হয় বেট, অর্থাৎ পাঞ্জাবে প্রাচীন পলিমাটি হলো ধায়া আর নবীন পলিমাটিকে বলা হয় বেট। 108, ভারতের কোন রাজ্যে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? আসাম রাজ্য ভারতের প্রথম স্থান।
অধিকার করে চা উৎপাদনে, আর পশ্চিমবঙ্গ দ্বিতীয়। 2011 খ্রিস্টাব্দে 109 প্রশ্ন। 2011 খ্রিস্টাব্দে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 74.04। 110, পশ্চিম হিমালয় তাল কি? তাল হলো হ্রদ। কুমায়ুন হিমালয়ে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে মিষ্টি জলের হ্রদ তৈরি হয়েছে স্থানীয় ভাষায় কি বলা হয়? তাল বলা হয়, যেমন নৈনিতাল, ভীমতাল, সাততাল এগুলো। 111, ভারতে কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্ন গতি দেখা যায়? পশ্চিমবঙ্গে দেখা যায় মুর্শিদাবাদে ধুলিয়ানের পর থেকে। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতি নাম কি? উত্তর হবে ধাপ চাষ, ফালি চাষ, সমোন্নতি রেখা চাষ। 113, ভারতে কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? উত্তরপ্রদেশ, তাই তাকে চিনির বাটি বলা হয় বা ইক্ষু রাজ্য বলা হয়। 114, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় অবস্থিত হয়েছিল? পশ্চিমবঙ্গের ঘুষুরিতে, কিন্তু বোম্বাইয়ে প্রথম বাণিজ্যিকভাবে সফল কাপড়ের কল শুরু হয়। 115, পশ্চিমঘাট পর্বতমালা দক্ষিণতম গিরিপথটির নাম কি? পালঘাট। ঠিক আছে, পালঘাট মনে থাকবে যে পশ্চিমঘাট পর্বতের উত্তরতম প্রথম দিকে যে গিরিপথটা আছে তার নাম হলো থলঘাট, তারপরে আছে ভোরঘাট, তারপর সবার শেষে আছে পালঘাট। ঠিক আছে, যদি ভারত আঁকা হয়, এখানে পশ্চিমঘাট পর্বত আছে, এই পশ্চিমঘাট পর্বতে এইরকম করে গিরিপথটা আমাদের অবস্থান করছে। এখানে ধরে নাও ভারতের এই দিকে পশ্চিমঘাট পর্বত আছে, এটা হলো থলঘাট, এটা হলো ভোরঘাট, আর এটা হলো পালঘাট। বেশ, এরপরে আছে আমাদের 116, কেরলের উপকূলীয় উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? কয়াল বলা হয়, আর সব থেকে বৃহত্তম কয়লার নাম হলো ভেম্বানাথ কয়াল। 117, ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কি? কুঞ্চিকল। ঠিক আছে, কর্ণাটকের ভারাহি নদীতে আছে। কর্ণাটকের কোন নদীতে আছে? ভারাহি নদীতে আছে। এরপরে 118 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়? কলকাতাতে 1984 সালে। এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত, বর্তমানে নেতাজি ভবন পর্যন্ত আছে। 119 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক জনসংখ্যা যুক্ত রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ, আর সব থেকে কম সিকিম। 120, ভারতের একটি জায়েদ ফসলের নাম কি? আউশ ধান, শসা, তরমুজ, করলা। 121, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক? তামিলনাড়ু রাজ্য। সবার বাড়িতে প্রত্যেককেই বলা হয়েছে যে বৃষ্টির জল সংরক্ষণের জন্য একটা কাঠামো তৈরি করতেই হবে। 122, ভারতে মরুভূমি অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদের বনভূমি দেখা যায়? উদ্ভিদ হিসাবে কাঁটাঝোপ, জেরোফাইট হলো ক্রান্তীয় উদ্ভিদ বা কাঁটাঝোপ। ঠিক আছে, এই ক্রান্তীয় উদ্ভিদ যেটা মরুভূমিতে দেখা যায় তার নাম ফণিমনসাও দিতে পারে। ঠিক আছে, ক্যাকটাসও দিতে পারে। ক্যাকটাস বা ফণিমনসা বেশি করে মনে রাখবে। এছাড়া এরা গাছের নাম, কিন্তু ক্যাকটাস বা জেরোফাইট বা ফণিমনসা এরকম নাম মনে রাখবে। কেন তারা এইরকম এইখানে কেন জন্মায়? তারা এইখানে জন্মায় তার কারণ এখানে বৃষ্টির পরিমাণ অনেক কম, আর তাদের পাতা সব কাঁটায় রূপান্তরিত হয়েছে বাষ্পীভবন রোধের জন্য। 123, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গোদাবরী, কারণ দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গাও তাকে বলা হয়। দৈর্ঘ্যের দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা, আর যদি পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় তাহলে হবে কাবেরী। 124 নম্বর প্রশ্ন, ভারতে কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে সিংহ পাওয়া যায়। 125, একটি বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনা নাম করে যেটি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমানা রেখায় অবস্থিত। উত্তর হবে ডিভিসি। 126, দুটি নদী অববাহিকার মধ্যে উচ্চভূমিকে কি বলা হয়? জলবিভাজিকা বলা হয়। দুটি নদী অববাহিকাকে পৃথক করে জলবিভাজিকা। ভারতের মধ্যে বিন্ধ্য পর্বত হলো উত্তর এবং দক্ষিণ ভারতের নদীর জলবিভাজিকা। হিমালয় পর্বত
একটা জলবিভাজিকার নাম পশ্চিমঘাট পর্বত, পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনী নদীর জলবিভাজিকা। ঠিক আছে। 127, ভারতের উচ্চতম গিরিপথটির নাম কি? উচ্চতম গিরিপথটির নাম মনে রাখবে খরদুংলা। ঠিক আছে, খরদুংলা গিরিপথ। বেশ। এরপরে 128, ভারতে কোন ধরনের মাটি তুলা চাষে উপযুক্ত? উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি। ব্যাসাল্ট শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে বা আবহবিকার হয়ে এই মাটি তৈরি হয়, যা কার্পাস চাষের জন্য উপযোগী। একে ব্ল্যাক কটন সয়েলও বলা হয়। বেশ। 129, কোন সড়কপথ দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতাকে সংযুক্ত করেছে? সোনালী চতুর্ভুজ। ঠিক আছে। 4 থেকে 6 লেনের 5846 কিমি দীর্ঘ এই সড়কপথ। আর যদি বলে রেল লাইন তাহলে হবে হীরক চতুর্ভুজ। ভারতের সর্বোচ্চ গিরিপথটির নাম কি? আবার দিয়েছে, মনে রাখবে খরদুংলা। ঠিক আছে, খরদুংলা মনে রাখবে। ঠিক আছে। বেশ, তোমাদের প্রায় 130টা প্রশ্ন হয়ে গেল। দেখা হচ্ছে পরের প্রশ্নপত্র নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।